সবাইকে ওয়েলকাম জানাই বোস সায়েন্স ইউটিউব চ্যানেলে। আমি সোমনাথ। যত সময় বেশ নয় তত সময় রেস্ট নয়। দেখো, তোমরা অনেকেই বলেছিলে ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের সাজেশনের জন্য। আজকে তোমাদের ভৌতবিজ্ঞানের সাজেশন নিয়ে আসছি। আর জীবনবিজ্ঞানের সাজেশন তোমাদের স্যার, একজন স্যার এসে তোমাদের দিয়ে দেবেন জীবনবিজ্ঞানের সাজেশন। আমি তোমাদের ভৌতবিজ্ঞানের সাজেশন নিয়ে আলোচনা করবো সম্পূর্ণভাবে, এবং লাস্ট যে 3-4 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে যেটা দেখা গেছে এবং তোমাদের সাথে সেটা নিয়ে আলোচনা করবো। প্রথমে একটা কথা বলে রাখি, ভৌতবিজ্ঞানে কিন্তু সাজেশন সেভাবে হয় না। একটা কোশ্চেন 10 থেকে 15 রকমভাবে ঘুরিয়ে আসতে পারে, কিন্তু আমি তোমাদের বলে দেবো যে কি করে তোমরা যারা যারা দুই রকমভাবে আমি বলবো সাজেশনটা। একটা হচ্ছে যারা 90-এর উপরে পেতে চাও ভৌতবিজ্ঞানে, তাদের জন্য কি করতে হবে, আর যারা 50 থেকে 60 পেতে চাও তাদের জন্য কি করতে হবে। ঠিক আছে? এবং যারা 50 থেকে 60 পাও তাদের মাত্র 5 থেকে 6টা চ্যাপ্টার পড়লেই তোমাদের 50 থেকে 60 হয়ে যাবে। তার চেয়ে বেশি চাপ নেবে না। মাত্র 5 থেকে 6টা চ্যাপ্টার পড়লেই 50 থেকে 60 নাম্বার তোমাদের হয়ে যাবে, কিন্তু সেই চ্যাপ্টারগুলো ভালো করে পড়তে হবে। আমি আসি সেটাও তোমাদের বুঝিয়ে দেবো কি করে। সবার আগে আসি যারা 90 পেতে চাও তাদের জন্য সমস্ত চ্যাপ্টারগুলো ভালো করে রিভিশন দেবে। আমি যেই টপিকগুলো বলছি সেই টপিকগুলোর উপর যে কোনো ধরনের কোশ্চেন আসতে পারে, সেই টপিকগুলো ভালো করে দেখে যাবে। ঠিক আছে? এবং এর সাথে আমি অঙ্ক বলে যাবো কোন টপিকের উপর বছর অঙ্ক ইম্পর্টেন্ট, কোন ছবি ইম্পর্টেন্ট, সেটা সমস্তভাবে বলে দেবো সম্পূর্ণ ভিডিওতে। যারা আবারও বলছি যারা 90 পেতে চাও তারা সম্পূর্ণ সমস্ত চ্যাপ্টার তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আমি যেই টপিকগুলো বলে দেবো সেই টপিকগুলো বেশি করে পড়ে যাবে, এবং কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে। তোমাদের মাথা দিয়ে বের করে লিখতেই অবশ্যই, কারণ এটা ভৌত বিজ্ঞান ভাই। এবার আসি ভৌত বিজ্ঞানে যারা 50 থেকে 60 পেতে তাদের কোন কোন চ্যাপ্টার তোমাদের পড়লেই হবে আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথমে দেখো, গ্যাসের আচরণ থেকে প্রথম যে চ্যাপ্টার আছে 4 নাম্বার আসে। 4 নাম্বার রয়েছে এইটা ভাবনা, প্রকৃতির জন্য ভাবনা থেকে 4 নাম্বার রয়েছে। এরপর আসি হচ্ছে আলো আর তড়িৎ, 12-24 নাম্বার রয়েছে। কত নাম্বার হলো? 28 নাম্বার। এবার আসি পর্যায় সারণী, পরপর যে 3টে চ্যাপ্টার রয়েছে, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন এবং হচ্ছে তারপরের চ্যাপ্টার হচ্ছে তোমাদের তড়িৎ বিশ্লেষণ। এই 3টে চ্যাপ্টার থেকে 18 নাম্বার আসে। তাহলে আগে হলো 28 আর এখন হলো 18, 38 আর 8 46 নাম্বার। আর স্কুলে হাতে 10 নাম্বার। দেখো 60 নাম্বার তোমাদের হচ্ছে না। এছাড়াও তো আর এক দুই একটা কোশ্চেন পারবে। এবং তোমরা যদি ভাবো যে আমি এই 3 চ্যাপ্টার না পড়ে অন্য দুটো চ্যাপ্টার পড়বো, সেই দুটো চ্যাপ্টারের নাম হচ্ছে জৈব রসায়ন এবং অজৈব রসায়ন। তাহলে কেমিস্ট্রি, ফিজিক্স থেকে দুটো আর কেমিস্ট্রি থেকে মাত্র দুটো কিংবা 3 চ্যাপ্টার পড়লে তোমরা 50 থেকে 60-এর কাছাকাছি নাম্বার পেয়ে যাবে চোখ বন্ধ করে। আর যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য সমস্তগুলো পড়তে হবে, এবং তোমরা কোন কোন চ্যাপ্টারের কোন কোন পার্টগুলো বেশি করে মনোযোগ দেবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো, লাস্ট 2-3 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে, দেখো এই বছর তোমাদের প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে স্থিতিশীল উন্নয়ন কি, কোন কোন শক্তি ব্যবহার মানে স্থিতিশীল উন্নয়নের জন্য, মানে স্থিতিশীল উন্নয়নের উপর চারটা টপিক রয়েছে সেটা খুব ভালো করে। সেকেন্ড, ওজন স্তরের কোশ্চেনটা এবার খুব ইম্পর্টেন্ট। ওজন সার্কেল কি, ওজন স্তরের ভূমিকায় এনও সিএফসির ভূমিকা, কিংবা ওজন গ্যাস কোনগুলো নয়, এই টাইপের কোশ্চেনটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে বায়ুর চাপের সাথে উচ্চতার বৃদ্ধির সাথে সাথে চাপের সম্পর্ক, এটা রয়েছে। আর একটা হচ্ছে যে বিশ্ব উষ্ণায়ন, তোমরা তো জানো গ্লোবাল ওয়ার্মিং। দ্বিতীয় কোশ্চেন কিন্তু শর্টে এবার রিপিট করতে পারে গত বছরের কোশ্চেন, লাস্ট 2-1 বছর জিনিসটা লক্ষ্য করা গেছে। এবার আছে তোমাদের গ্যাসের আচরণ। তার আগে একটা কথা বলে দিই, তোমাদের লাস্টে যে শক্তি কটা রয়েছে, ভূতাপ শক্তি এবং কোন শক্তি কি ব্যবহার, সেটা তোমরা একবার দেখে যাও, চোখ বুলে যাও হালকা করে। আর মিথোজনিক ব্যাকটেরিয়া, এটা একটা দেখে যাও, মিথোজনিক ব্যাকটেরিয়ার নাম। এবার হচ্ছে আসি গ্যাসের আচরণ। দেখো, গ্যাসের আচরণ থেকে প্রায় 6 নাম্বারের উপরে 6 নাম্বার মতন আসে। বড় একটা অঙ্ক আসে, একটা 2 নম্বরের কোশ্চেন আসে, শর্ট আসে। এবার কি কি ইম্পর্টেন্ট এখান থেকে তোমাদের বলে দিচ্ছি। এখান থেকে কিন্তু চাপের একক পাস্কাল। 1 পাস্কাল কাকে বলে, 1 পাস্কাল সমান কত এটিএম, আর বড় হাতের আর এর মান, আর এর একক, আর এর মাত্রা বিশ্লেষণ করো। এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি বললাম? আর এর মান, আর এর একক, আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। কি বললাম? আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। আর এই যে তোমাদের বইয়ের সামনে রয়েছে না, বয়েলের সূত্র, চার্লসের সূত্র আর অ্যাভোগাড্রোর সূত্র, এর ভিতর চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র আর বয়েলের সূত্র তিনটেই ইম্পর্টেন্ট, কারণ লাস্ট আগের বছর এখান থেকে কোনো কোশ্চেনই সেভাবে আসেনি এই সূত্র থেকে। তাই এই বছরের জন্য চার্লসের সূত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং চার্লসের সূত্র থেকে পরম শূন্য সুতার মান নির্ণয় করো। এটা বিশাল পরিমাণে। এবার যদি অঙ্কের কথা বলি, অঙ্ক যেমন নর্মালি আসে সেই রকম অঙ্কই থাকবে তোমাদের। অঙ্ক নিয়ে খুব একটা বেশি চাপ নেই। তা পিবি ইকুয়াল টু এনআরটির সূত্র, কিংবা পিবি ইকুয়াল টু ডব্লিউ বাই এনআরটির সূত্র, আর একটা সূত্র হচ্ছে পিবি আদর্শ গ্যাসের সমীকরণ দিয়ে যে অঙ্কগুলো আছে, এই 3 টাইপের অঙ্ক করলে এক টাইপের অঙ্ক তোমরা 100% কমন পাবে। গ্যাসের আচরণের আর কিছু কোশ্চেন, হ্যাঁ আর একটা কোশ্চেন যে লাস্ট কয়েক বছরে দেখা গেছে যে লেখচিত্র দিয়ে একটা শর্ট কোশ্চেন দেয় তোমাদের, কিংবা একটা বড় কোশ্চেন দেয়। তাই লেখচিত্র যে তোমাদের 4টে না 5টা লেখচিত্র আছে, লেখচিত্র 4টে-5টাই দিয়ে ভালো করে পড়ে যাবে, দেখবে একটা লেখচিত্র আসার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে। গ্যাসের আচরণ পরে রাসায়নিক গণনা। দেখো, রাসায়নিক গণনা তোমরা টেস্ট পেপার খোলো, 5-6টা সেট কিংবা 7টা সেট 10টা সেটের রাসায়নিক গণনা চ্যাপ্টার কোশ্চেন, মানে কোশ্চেনগুলো সলিউশন করো, দেবে রাসায়নিক গণনা হয়ে গেছে। রাসায়নিক গণনা থেকে 4 নাম্বার আসবে, একটা শর্ট কোশ্চেন এবং একটা বড় কোশ্চেন। এবার আসি তারপরে তাপের চ্যাপ্টার। ঠিক আছে? তাপের চ্যাপ্টারটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, খুব মজাদার চ্যাপ্টার, খুব সোজা চ্যাপ্টার। তাপের চ্যাপ্টার থেকে কি দিতে পারে, দেখো কতবার তাপ পরিবেশনাঙ্কের সংজ্ঞা দিয়ে দিয়েছে, একক দিতে পারে। এবার আসি তাহলে এখান থেকে কোন পার্টটা ইম্পর্টেন্ট। দেখো, এখানে একটা ফুল ফালতু একটা পুরো একটা কোশ্চেন আছে,
হাইজেনবার্গের পরীক্ষা। এই পরীক্ষা দেখলাম আমার টেস্ট পেপারে প্রচুর জায়গায় রয়েছে, কোশ্চেনটা একবার চোখ বুলিয়ে দিও, পরীক্ষা এই কোশ্চেনটার ভিতর খুব একটা বেশি কিছু নেই। এবং এর সাথে সাথে এই চ্যাপ্টার থেকে কী দিতে পারে দেখো, দেখো এবার হচ্ছে কঠিন তরল গ্যাস। এবার গতবার দিয়েছিল এইটা কেন বলে, ওটা কেন, মানে এত এর তারপরে আয়তন প্রসারণ গুণাঙ্কের এত কেন, এই টাইপের যে কোশ্চেনগুলো আছে গতবার দিয়েছিল। এইবার কিন্তু এখান থেকে কি কোশ্চেন দিতে পারে যে আয়তন প্রসারণ কিংবা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কিংবা এর একক কি, কিংবা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককে দৈর্ঘ্যের একক কেন ব্যবহার করা হয় না, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রফলের একক কেন ব্যবহার করা হয় না, এই টাইপের কিন্তু কোশ্চেন ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তরলের প্রসারণের ক্ষেত্রে দুই রকমের প্রসারণ কেন, আপাত প্রসারণ গুণাঙ্ক ইসের কেন। তারপর হচ্ছে সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে দ্বিধাতক পাত বা থার্মোস্ট্যাট কি বললাম, দ্বিধাতক পাত বা থার্মোস্ট্যাট কি। এর সাথে সাথে রয়েছে স্থির চাপের ক্ষেত্রে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এইটা যে রয়েছে। আর লাস্টের দিকে একটা রয়েছে যে তাপীয় রোধ এবং তড়িৎ রোধ এর মধ্যে সম্পর্ক, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাপীয় রোধ এবং সম্পর্ক কিংবা সাদৃশ্য বৈসাদৃশ্য এটাও দিতে পারে, যে সম্পর্ক কি, সাদৃশ্য বা বৈসাদৃশ্য। আর একটা দিতে পারে তাপীয় পরিবহন এবং তড়িৎ পরিবহনের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য। তারপরে হচ্ছে তামাল, তারপরে বললেন বিভিন্ন ধাতুর যেই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, কার মান বেশি কার মান কম, কার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সব থেকে বেশি কার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সব থেকে কম, এইখান থেকে এটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। আর এইবার তার হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কিংবা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভরশীল, ঠিক আছে। এইখান থেকে এই পার্টটা রয়েছে, কিংবা আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক নেই কি কি। এইবার আসি, এবার নেক্সট টপিক আসি আলো থেকে কিন্তু 12 নম্বরের কোশ্চেন আছে, খুব ইম্পর্টেন্ট জিনিস। আলো থেকে ফার্স্টে আসি অঙ্কের কথা, 3 টাইপের অঙ্কের কথা আমি বলবো। আলোর গতিবেগের যেই আলোর প্রতিসরাঙ্কের সাথে গতিবেগের যেই অঙ্কগুলো, দেখো তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দেবে, গতিবেগ একটা মাধ্যমে গতিবেগ দিয়ে দেবে, অপর মাধ্যমের গতিবেগ তোমাদের বের করতে হতে পারে। এবং এর সাথে সাথে তোমাদের দেবে একটা এত সেন্টিমিটারের একটা কাচের স্লাইড রয়েছে, তার মধ্যে থেকে যদি আলো যায় এবং সেই মাধ্যমে প্রতিসরাঙ্ক যদি এত হয়, তাহলে সেখানে গতিবেগ কত হয়, মানে আলো যেতে এই এক পাশ থেকে অপর পাশে ভেদ করে যেতে কত সময় লাগে, মানে গতিবেগের উপর যে অঙ্কটা রয়েছে সেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এবং এর সাথে রৈখিক বিবর্তনের অঙ্ক, কি বললাম, আলোর গতিবেগের উপর যত রকমের অঙ্ক আছে, রৈখিক বিবর্তনের উপর যত রকমের অঙ্ক আছে, আলো এক প্রান্ত থেকে অপর প্রান্ত গেলে কত সময় লাগতে পারে, সাইন আই বাই সাইন আর এর অঙ্কগুলো। আর সব থেকে ইম্পর্টেন্ট রৈখিক বিবর্তকের অঙ্ক কিন্তু এবছর ইম্পর্টেন্ট। আর একটা কোশ্চেন বোর্ডে একটা হট টপিক একটা কোশ্চেন দেখা গেছে যে তোমাদের প্রতিবিম্বের অবস্থান বস্তুর অবস্থান ডাইরেক্ট কোশ্চেন না দিয়ে বলে দেবে যে 20 সেন্টিমিটার দূরে একটি কাচের শিশি ছিল, সেটা তুমি ভালো করে দেখতে পাচ্ছ না, তারপর একটা লেন্স এনে তুমি 5 সেন্টিমিটারের মধ্যে রাখলে সেটাকে ভালো করে দেখতে পাচ্ছ, এর কারণ সব ব্যাখ্যা করো। এখানে বস্তুর অবস্থান এবং প্রতিবিম্বের অবস্থানের উপর কোশ্চেন রয়েছে। দেখো এই টাইপের কোশ্চেন আমি পারলে আমি ডিসপ্লের উপর দিয়ে দিচ্ছি, এই টাইপের কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর বললাম তো তরঙ্গ দৈর্ঘ্যের উপরে, তারপরে হচ্ছে বলে দেবে বায়ুর মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6000 মিলিঅ্যাম্পিয়ার, 6000 আংস্ট্রং, তাহলে 1.5 এর প্রতিসরাঙ্ক বিশিষ্ট আলোর মাধ্যমের বেগ কত এবং তরঙ্গ দৈর্ঘ্য কত। তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগের মধ্যে সম্পর্ক, রৈখিক বিবর্তনের অঙ্কগুলো খুব ভালো করে দেখে যাবে। এবার আসি আলোর চিত্র কি ইম্পর্টেন্ট। দেখো আলোর চিত্র কিন্তু এবছর অবতল লেন্সটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এর সাথে সাথে উত্তল লেন্স থেকে অবতল দর্পণটা খুব ইম্পর্টেন্ট। আর উত্তল লেন্স থেকে কি ধরনের চিত্র দিতে পারে, উত্তল লেন্স থেকে 2 ধরনের চিত্র আসতে পারে তোমাদের জন্য। 2 ধরনের চিত্রের ভিতরে একটা দিয়ে দিতে পারে বস্তুর অবস্থান বলে দেবে কিংবা প্রতিবিম্বের অবস্থান বলে দেবে, এটা থেকে একটা দিল। আর যদি একটু কঠিন কোশ্চেন দেয়, খুব আমি যেমন যদি মনে হচ্ছে এই টপিকটা খুব হট টপিক, যেমন দেয় বিবর্ধক কাচরূপে কোন লেন্স কোন দর্পণ বা কোন লেন্স ব্যবহার করা হয় এবং চিত্র সহ বর্ণনা করো। সেকেন্ড, প্রজেক্টারের বা সিনেমার পর্দায় কোন লেন্সের কিরকম লেন্স ব্যবহার করা হয়, বস্তুর অবস্থান এবং প্রতিবিম্বের অবস্থান চিত্র সহ বর্ণনা করো। থার্ড, ক্যামেরায় কি ধরনের লেন্স ব্যবহার করা হয় এবং ক্যামেরায় বস্তুর অবস্থান এবং প্রতিবিম্বের অবস্থান গঠন করো। এই যে 3টে কোশ্চেন আছে, এই 3টে কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তার মানে তোমাদের যে প্রত্যেকটা লেন্সের বস্তুর অবস্থান এবং প্রতিবিম্বের অবস্থানের ব্যবহার যে কোশ্চেনটা, ওটা কিন্তু তোমাদের আলোর ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তারপরে অভিসারী অপসারী, উত্তল লেন্স অভিসারী কিংবা অবতল লেন্স অবসারী কিংবা উত্তল দর্পণ অবসারী না অভিসারী, এটা ব্যাখ্যা করো। তারপরে একটা পাতলা লেন্সকে তুমি ধরে বুঝতে পারবে কিংবা সেটা না ধরে কি করে বুঝবে সেটা উত্তল অবতল না অবতল। তারপরে দেবে তোমার একটা দর্পণকে ধরে কি করে বুঝতে পারবে, এই টাইপের কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। আর হচ্ছে অবতল দর্পণের ব্যবহার দিয়ে একটা কোশ্চেন কিংবা উত্তল দর্পণের ব্যবহার দিয়ে একটা কোশ্চেন দিতে পারে। এবার আসি সব থেকে এবছরের জন্য আরও একটা ইম্পর্টেন্ট টপিক, শেষের দিকে হচ্ছে আলোর বিক্ষেপণ। আলোর বিক্ষেপণের সংজ্ঞাটা তোমরা খুব ভালো করে পড়ে যাবে, ওখানে যে সমীকরণগুলো রয়েছে আলোর বিক্ষেপণে ওটা পড়বে। এবং এর সাথে ফগলাইট হিসাবে হলুদ আলো ব্যবহার করা হয় কেন, সিগন্যালের লেয়ার আলো কেন ব্যবহার করা হয়, আর হচ্ছে প্রতিপূরক বর্ণ, এইটা হচ্ছে এখান থেকে কি বললাম আলোর প্রতিপূরক বর্ণ, বিক্ষেপণ, এই টপিক দুটো খুব এই বছরের জন্য ইম্পর্টেন্ট। আকাশকে কেন নীল দেখায়, ঠিক আছে। তারপরে কাচের জানলা থেকে আলো আসলে সেই আলোগুলো মানে অন্ধকার করে আলো পড়লে আলো কেন চারিদিকে মানে জল জল করে দেখায়, এই টাইপের যে কোশ্চেনগুলো, এই টাইপের কোশ্চেনটা তোমাদের কেমন জানি মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট।
এবার আসি দাদা, প্রিজম দেবে না কাঁচা স্লাইড দেবে? দেখো লাস্ট 2-3 বছর ধরে প্রিজম আসছে, এই বছর কিন্তু কাঁচা স্লাইডটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কাঁচা স্লাইডে কি কোশ্চেন দিতে পারে? আলোক রশ্মি এক প্রান্ত থেকে গেলে অপর প্রান্তে কেন সমান্তরালভাবে নির্গত হয়? কি বললাম? চ্যুতি হয় না কেন? এই কোশ্চেনটা একই কোশ্চেন 3-4 রকম ভাবে কিন্তু দিতে পারে, যে চ্যুতি হয় না কেন, এটা কেন হয় আর ওটা কেন হয় না, এবং দেবে আলোক রশ্মি গেলে কেন বিচ্ছুরণ হয় না। স্লাইডের মধ্যে দিয়ে আলোক রশ্মি গেলে কেন আলোক রশ্মি কি হয় না? বিচ্ছুরণ হয় না। এর সাথে সাথে আর তোমাদের এখান থেকে কি ইম্পর্টেন্ট রয়েছে? সাদা আলো কাচ ফলকে মানে বিচ্ছুরণ আর বিক্ষেপণের শেষের টপিক ধরে তোমাদের দেখে যাবে খুব ভালো করে। এবার দেবে সাদা আলো ছাড়া যদি অন্য কোনো বর্ণ দিই, মানে যৌগিক বর্ণ আর মৌলিক বর্ণের উপর কিরকম কোশ্চেন দিতে পারে? সাদা আলো ছাড়া প্রিজমে যদি অন্য রঙের কোনো বর্ণ দিই, তাহলে সেটা এক সিঙ্গেল বর্ণ দিলে কিংবা মৌলিক বর্ণ দিলে সেটা কি আলোর বিচ্ছুরণ হবে কি না? এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের জন্য এবছর খুব ইম্পর্টেন্ট। এবং এর সাথে সাথে তারপরে গাছের পাতা কেন সবুজ দেখতে পাই, এই লাল কমলা কালারের জামা কেন কমলা দেখতে পাই, হলুদ বোর্ড কেন হলুদ, দেয়াল কেন হলুদ দেখতে পাই, এই টাইপের যে কোশ্চেনগুলো, এই টাইপের তোমাদের আলো থেকে খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। আর প্রিজমের ক্ষেত্রে কিন্তু আসি ন্যূনতম চ্যুতিটা খুব ইম্পর্টেন্ট হট টপিক, কারণ এখান থেকে খুব একটা কোশ্চেন দেয়। আর আরেকটা আসি গলীয় যে প্রমাণ আছে R=2f, মানে ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্বের মধ্যে যে সম্পর্কটা, এটা লাস্ট 2-3 বছর আগে এসেছিল, আবার কিন্তু এটা রিপিট করতে পারে কোশ্চেনটা, ঠিক আছে? আর কি বললাম, কুচির সমীকরণ কিন্তু ইম্পর্টেন্ট। তারপর যে তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক এবং গতিবেগের মধ্যে সম্পর্ক, এটা এখান থেকে চলতরিতের উপর, চলতরিতে 12 নাম্বার থাকবে, একটা দুটো নাম্বার না। চলতরিকে এবার হট টপিক কি? চলতরিকে অঙ্কের হট টপিক হচ্ছে, দেখো গতবার কিন্তু তোমাদের রোদের সমবায় এসেছিল, ঠিক আছে? রোদের সমবায়তে অথবার কোশ্চেন রোদের সমবায় ছিল আর নিচের চিত্র ছিল। এইবার কিন্তু তোমাদের জন্য হট টপিক হচ্ছে বিওটির অঙ্ক। কেন? বিওটির অঙ্ক তার 2023-এ আসছিল, কিন্তু 2024-এ আসেনি, তার আবার 2-3 বছর আগে এসেছিল বিওটির অঙ্ক। 3টে টপিকটা এবছর খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে বিওটির অঙ্ক, খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয় নাম্বার রোধাঙ্কের অঙ্ক, কি বললাম? রোধাঙ্কের অঙ্ক, রোদের সমবায় না কিন্তু, রোধাঙ্কের অঙ্ক। আর 3 নাম্বার অভ্যন্তরীণ রোদের অঙ্ক। এই 3টে টপিক কিন্তু এবছর জন্য খুব ইম্পর্টেন্ট। রোধাঙ্কের অঙ্ক, যে একটা তারের দৈর্ঘ্য এত ছিল, সেটাকে দ্বিগুণ করে দিলাম, তাহলে রোধাঙ্ক কত হবে? কিংবা প্রথমে এত ছিল পরে এত করলাম, তাহলে তাদের অনুপাত কত হবে, ঠিক আছে? কিংবা R1 এত ছিল, R2 এত হলো, পরবর্তীকালে আমি এটা করলাম, তাহলে তার রোধের অনুপাত কত হবে বা রোধাঙ্কের অনুপাত কত হবে? এই টাইপের অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার আসি যে দ্বিতীয় কি, বিওটির অঙ্ক। বিওটির অঙ্ক মানে বাড়িতে বিদ্যুৎ খরচ কত, এতগুলো পাখা, এতগুলো লাইট জ্বলছিল। 3 নম্বর অভ্যন্তরীণ রোধের অঙ্ক। কি অভ্যন্তরীণ রোধ? একটা ব্যাটারির ভিতর এত রয়েছে, সেখান থেকে যদি এত তড়িৎ পাঠায়, ভিতরের রোধ যদি এত হয়, বাইরের রোধ যদি এত লাগায়, তাহলে ভিতরের রোধ কত হয়? অভ্যন্তরীণ রোধের অঙ্ক। এই 3টে টপিক কিন্তু খুব ইম্পর্টেন্ট এখান থেকে। আর কি, জুলের সূত্র লাস্ট 1-2 বছর দেখা যায়নি, জুলের সূত্রটা তোমরা একটু ভালো করে দেখে যাবে। জুলের সূত্র, ওহমের সূত্র, কিন্তু কি বললাম? ওহমের সূত্র বিবৃত করো এবং ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা লেখো, ঠিক আছে? কি বললাম? ওহমের সূত্র এবং ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা। এবার আসি জুলের সূত্র প্রতিষ্ঠা করো, একটা খুব ইম্পর্টেন্ট করে। জুলের সূত্র কি করতে দেবে? বিবৃত যদি না করতে দেয়, প্রতিষ্ঠা কিন্তু করতে দিতে পারে। এবার আসি যে আর একটা হচ্ছে যে মোটর থেকে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মোটর জেনারেটর থেকে তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত। আর একটা কোশ্চেন তোমাদের জন্য এবছর ইম্পর্টেন্ট, ফিউজের কোশ্চেনটা। ফিউজের যে পার্টটা রয়েছে, মানে বাড়ির বর্তনী, যেসব বর্তনী ইউজ করে, ফিউজ, হিটার, এই টাইপের যে কোশ্চেনগুলো রয়েছে, ফিলামেন্ট, এইটাও খুব ইম্পর্টেন্ট। এইটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখা যাবে। আর একটা কি, আর একটা হচ্ছে দেখো 200 ওয়াট রেটিং যেটা রয়েছে, ওয়াট রেটিং বলতে কি বোঝো? তারপর হচ্ছে 220 ভোল্ট এবং 60 ওয়াট বলতে কি বোঝো? তারপরে 220 ভোল্ট 60 ওয়াট এবং 220 ভোল্ট 100 ওয়াট কোনটাতে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, শ্রেণী সমবায় না সমান্তরাল সমবায়? এই টাইপের কোশ্চেনগুলো এই পার্টটা থেকে ইম্পর্টেন্ট। তবে যদি প্রথম দিকে আসি, কুলম্বের সূত্র তো রয়েছে, তোমরা সবাই এটা ওই গানের মতন ভাবে মুখস্থ করে নিয়েছো। এর প্রথম দিকে আর কি টপিক রয়েছে? প্রথম দিকে আর একটা হট টপিক রয়েছে, সেটা হচ্ছে যে তোমাদের দিতে পারে কোষের তড়িৎচালক বল এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক, বৈসাদৃশ্য। তড়িৎচালক বল আসলে কোনো বল নয় কেন? কোষের তড়িৎচালক বল 1.5 বলতে কি বোঝো? কিংবা এই কোষের তড়িৎচালক বল এত কেন? এই কোষের বিভব এত কেন? এর একক থেকে খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। এর এককের বিভবের একক, তড়িৎচালক বলের একক, এইগুলোর উপর ইম্পর্টেন্ট রয়েছে। এবার আসি শেষের দিকে, দেখো ফ্যারাডের সূত্র গত বছর এসেছিল, কিংবা তার আগের বছর এসেছিল ফ্যারাডের সূত্র। এবার যদি বলি, এবার কি লেঞ্জের সূত্রটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? কি বললাম? লেঞ্জের সূত্রটা খুব ইম্পর্টেন্ট। এর সাথে অ্যাম্পিয়ারের সন্তরণ নীতি, এই দুটো টপিক খুব ইম্পর্টেন্ট টপিক রয়েছে। এর সাথে সাথে দেখো 2019 সালে একটা কোশ্চেন আসছিল তোমাদের শেষের দিক থেকে, সেটা হচ্ছে যে জলবিদ্যুৎ প্রকল্প সম্বন্ধে লেখো। এবার কিন্তু তোমাদের তাপবিদ্যুৎটা খুব ভালো করে একটু দেখে যাও, তাপবিদ্যুৎ ওদের মাঝে মাঝে মাথা খারাপ হয়, এই ধরনের কোশ্চেন দিয়ে দেয়। আর গৃহ বর্তনীতে কোনটায় কোন সমবায় যুক্ত করা হয়, কেন শ্রেণী সমবায় যুক্ত করা হয়, কেন সমান্তরাল সমবায় যুক্ত করা হয়, কারণ সমবায়ের অঙ্ক কতবার এসেছিল, এবার সমবায় থেকে প্রশ্ন দিতে পারে।
তারপরে হচ্ছে কি সিএফএল বাতি এবং ভাস্কর বাতির মধ্যে কোনটা ভালো চলবে। আর সব থেকে হট টপিক কিন্তু বলে দিলাম রোধাঙ্কের অঙ্ক, এবছর কিন্তু প্রচুর হট টপিক এটা রোধাঙ্কের অঙ্ক, ওয়ার্ড রেটিং, আমি বারবার বলছি এই কথাগুলো কিন্তু। তারপরে হচ্ছে বৈদ্যুতিক হিটার এবং ফিউজ তারের মধ্যে এটা সম্পর্ক রয়েছে। তারপরে হচ্ছে যে জলবিদ্যুৎ কৌশল 2019 এসেছিল, 2000 এবার কিন্তু তোমাদের জলবিদ্যুৎ এবং তাপবিদ্যুৎ দুটোই ভালো করে একটুখানি দেখে যাবে, এটা গল্পের মতন ভাবে লিখলেই হবে। আর মোটর জেনারেটর ফিল্মিংয়ের ডানহস্ত নিয়ম, ফিল্মিংয়ের বামহস্ত নিয়ম, আর মানে এই সূত্রে বিবৃত করতে হবে অথবা দেবে এটা কোথায় ব্যবহার করা হয়, ডায়নামোতে না মোটরে, ঠিক আছে। তারপর হচ্ছে মোটরের গতিবেগ কি করে বাড়ানো যায়, মোটরের গতিবেগ কি করে কমানো যায়, এইটা মানে সরি কমানো তো যায় না, মানে গতিবেগ কি করে যদি আমি তড়িৎ প্রবাহ পাল্টে দিই, মানে এই যে লজিক্যাল কোশ্চেন রয়েছে, বাল্যচক্রে যদি তড়িৎ প্রবাহ পাল্টে দিই কিংবা বাল্যচক্রের গতিবেগ বাড়াতে গেলে কি করতে হবে, কি কি করা উচিত মোটরের গতিবেগ বাড়াতে গেলে, এই টাইপের কোশ্চেনগুলো। চলো তো এদের পরের টপিক হচ্ছে তোমাদের পরমাণু নিউক্লিয়াস, খুব সোজা একটা চ্যাপ্টার, 4 নাম্বার আসবে তোমাদের। আর এই চ্যাপ্টারটাও তোমরা পড়তে পারো, যারা ভাবছো একটু ভয় পাচ্ছ, এটা একটা সোজা চ্যাপ্টার। এখান থেকে কি কোশ্চেন দিতে পারে, এখান থেকে সব থেকে ফেভারিট কোশ্চেন হচ্ছে ওই যে এতগুলো এর ভর সংখ্যা। দেখো আমি একটা কোশ্চেনের ডেমো দিয়ে দিচ্ছি উপরে, তোমরা ডেমোটা দেখলে আরো বেশি ভালো করে বুঝতে পারবে ডেমোটা কি আছে। যে ইউরেনিয়াম এত উপরে 238/92 থেকে আলফা কণা নিঃসরণের ফলে এর মৌল উৎপন্নের পারমাণবিক ক্রমাঙ্ক কত হবে এবং নতুন মৌলের নাম কি হবে। তারপরে দেবে এক্স দিয়ে উপরে একটা পরমাণু ক্রমাঙ্ক দিয়ে দেবে, নিচে একটা ভর সংখ্যা দিয়ে দেবে, পরমাণু ক্রমাঙ্ক আর ভর সংখ্যা দিয়ে দেবে। তারপর বলবে এখান থেকে দুটো আলফা বেরোলো, একটা বিটা বেরোলো, তাহলে এদের মধ্যে কার মানে এখন নতুন পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা কত হবে। কিংবা দেবে তোমাদের প্রথমে একটা দিয়ে দেবে যে এক্স 234, নিচে দেবে হচ্ছে 90, এখান থেকে পরিবর্তন কি হলো ওয়াই 206/82, তাহলে বলবে এখান থেকে কটা আলফা কণা কটা বিটা কণা নির্গত হয়েছে। আর আলফা কণা বিটা কণার তিনটে কণার ভিতর যে তোমাদের পার্থক্য রয়েছে, সেই তিনটে পার্থক্য অবশ্যই পড়বে, কার ভেদন ক্ষমতা বেশি, এই সব জিনিসটা পড়তে হবে, ঠিক আছে। একটা আলফা কণা নির্গত হলে কি পরিবর্তন হয়, আর একটা হচ্ছে যে দুটো সংজ্ঞা রয়েছে, এই সংজ্ঞা অনেক বছর দেয়নি, যে নিউক্লিয় সংযোজন এবং নিউক্লিয় বিভাজন কাকে বলে। কি বললাম, নিউক্লিয় সংযোজন এবং নিউক্লিয় বিভাজন। তারপরে নিউক্লিয় সংযোজনের কোথায় দেখা যায়, নক্ষত্রে কি দেখা যায়, নিউক্লিয় সংযোজন না নিউক্লিয় বিভাজন, এইটা। এবার হচ্ছে হাইড্রোজেন বোমা বা হাইড্রোজেন বোমার মূলনীতি কি, সংযোজন না বিয়োজন। এবার আসি পারমাণবিক চুল্লির উপর কি কোশ্চেন দিতে পারে। পারমাণবিক চুল্লির এই পার্টটা দেখে যাবে যে পারমাণবিক চুল্লিতে কোনটা কি কারণে ব্যবহার করা হয়, মডারেটর রূপে কি ব্যবহার করা হয়, ভারী জল কেন ব্যবহার করা হয়, ঠিক আছে। এই যে কোশ্চেনগুলো রয়েছে বা পারমাণবিক দূষণ কি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর একটা টপিক হচ্ছে ভর বিচ্যুতি। ভর বিচ্যুতি কি, এটা একটুখানি দেখাবো, বা ভর বিচ্যুতি কাকে বলে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এইবার আসি তোমাদের পরবর্তী যে টপিক, যেখান থেকে তোমাদের পরপর 3টে চ্যাপ্টার রয়েছে, 6 করে নাম্বার থাকবে। একটা পর্যায় সারণী। পর্যায় সারণী কিন্তু ডোবের আইনের সূত্র অনেক বছর আগে দিয়েছিল, ডোবের আইনের সূত্র আবার দিতে পারে। ডোবের আইনের সূত্র কিংবা নিউল্যান্ডের অষ্টসূত্র, এই 4টে যে সূত্র রয়েছে, আমি বলে 4টে সূত্রের ভিতরে যে কোনো একটা সূত্র ইম্পর্টেন্ট এবছরের জন্য। নিউল্যান্ডের অষ্টসূত্র, ডোবের আইনের ত্রয়ী-সূত্র, 3 নাম্বার হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সূত্র কিংবা মেন্ডেলিভের আধুনিক সূত্রটি বিবৃত করো, ঠিক আছে। এইটা আর একটা এখান থেকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ গতবার আয়নাইজেশন বিভব চলে এসেছিল সংখ্যা কাকে বলে, এবছর তোমাদের জন্য তড়িৎ ঋণাত্মকতা দিতে পারে। কি বললাম, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে এটা দিতে পারে। এবং তড়িৎ ঋণাত্মকতা থেকে আর একটা কোশ্চেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মক মৌল, সব থেকে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি, এবং বাঁ দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মক, মানে গ্রেটার দ্যান লেস দ্যান দিয়ে যেই কোশ্চেনগুলো দেবে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এর ভিতর তড়িৎ ঋণাত্মকতার ক্রম অনুযায়ী সাজাও, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এখান থেকে আরেকটা টপিক হচ্ছে যে এ বি সি ডি দিয়ে তোমাদের যেটা দিয়ে দেয় যে এর পরমাণু ক্রমাঙ্ক এত, এর পরমাণু ক্রমাঙ্ক এত, তাহলে সাজাও। এ বি সি ডি দিয়ে কি বলবে, পরমাণু ক্রমাঙ্ক এত, পরমাণু ক্রমাঙ্ক এত, তাহলে বি নিষ্ক্রিয় মৌল, এই টাইপের যে কোশ্চেনগুলো আছে এটা খুব ভালো করে দেখে যাবে। এখান থেকে তোমরা 6 পেতে পারো। সেকেন্ড টপিক আসি তোমাদের হচ্ছে রাসায়নিক বন্ধন। দেখো রাসায়নিক বন্ধন একটা ফেভারিট টপিক কোশ্চেন ছিল, সেটা হচ্ছে গতবার চলে এসছে, যে সোডিয়াম ক্লোরাইডে কেন আয়ন ওজন মানে আণবিক ভরের জায়গায় কেন সাংকেতিক ভর কথাটা ব্যবহার করা হয়। তাই এইখানে যে আরো একটা আছে যে NaCl এর রাসায়নিক, এই NaCl এর টপিকটা খুব ইম্পর্টেন্ট বোর্ডের জন্য, খুব অনেক বোর্ডের খুব ফেভারিট টপিক এটা। NaCl NS বার মানে বন্ড Cl, এটা কেন লেখা হয় না, এটা কেন প্রকৃতিক বন্ড নয়। সেকেন্ড, এই ধর্মগুলো কিন্তু অবশ্যই মুখস্থ হয়ে যাবে। একটা কি সমযোজী তরিযোজী যে ধর্মটা রয়েছে, দুটো ধর্মের পার্থক্য দেবে, যে NaCl মানে চিনি কেন, মানে চিনি সমযোজী যৌগ কিন্তু চিনি কঠিন, কিন্তু মিথেন সমযোজী যৌগ কিন্তু ওটা গ্যাস কেন, এটা। তারপরে NaCl এর চিনি দেবে যে নাইট্রোজেন কেন গ্যাস, মানে সমযোজী যৌগগুলো মেইন কারণ হচ্ছে যে ওই যে 5টা ধর্ম রয়েছে, ওই 5টা ধর্মের উপর যে কোনো কোশ্চেন দিতে পারে। তারপরে দেবে ন্যাপথলিন এবং লবণের মধ্যে পার্থক্য লেখো। সোডিয়াম ক্লোরাইড কেন কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না, জলীয় দ্রবণে কেন পারে। সোডিয়াম ক্লোরাইড কেন জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করতে পারে, চিনি পারে না।
মানে এই টাইপের কোশ্চেন। তারপরে সোডিয়াম ক্লোরাইড কেন, মানে যে কোনো ধরনের মানে আয়নীয় বলে, মেন কথা হচ্ছে আয়নীয় যৌগগুলো কেন জলে দ্রবীভূত হয়, কেন তড়িৎ পরিবহন করতে পারে, আয়নীয় যৌগগুলো কেন কঠিন হয়, আয়নীয় যৌগগুলো কেন রাসায়নিক বিক্রিয়া দ্রুত হয়, আয়নীয় যৌগগুলোর গলনাঙ্ক স্থিরাঙ্ক কেন বেশি হয়, এইটা দেবে। আর সময় যৌগগুলোর ক্ষেত্রে এটা হয় না কেন, যে কোনো একটা উদাহরণ দেবে। আর একটা কথা, লুইস ডট চিত্র কিন্তু এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট, যে কোনো একটা লুইস ডট চিত্র তোমাদের এবছরের জন্য আসতে পারে। এবার আসি তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া। তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়ার দিকে তোমাদের দেখো শেষের দিকে একটা লিস্ট আছে যে কোন মানে কোন ধরনের তড়িৎ লেপন দিতে গেলে কোন তড়িৎ বিশ্লেষণ রূপে কোনটা ব্যবহার করা হয়। কি বললাম, তড়িৎ লেপন দিতে গেলে তড়িৎ বিশ্লেষণ রূপে কোনটা ব্যবহার করা হয়। আর অ্যালুমিনিয়ামের নিষ্কাশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, অ্যালুমিনিয়ামের নিষ্কাশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর দেবে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের সময় এইটা কেন ব্যবহার করা হয়, ওটা কেন ব্যবহার করা হয় না। তবে জলের তড়িৎ বিশ্লেষণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তবে রূপোর চামচের উপর সোনার প্রলেপ দিতে হলে অ্যানোড ক্যাথোডে কাকে রাখতে হবে, মানে তড়িৎ লেপনটা টপিকটা খুব ইম্পর্টেন্ট। তবে তড়িৎ বিশ্লেষণের সময় অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণ তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ছাড়া আর কি কি থাকে, মানে ওই যে অ্যালুমিনিয়াম টপিকটা, জলের তড়িৎ বিশ্লেষণ টপিকটা, আর শেষের দিকে তড়িৎ লেপন, এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে আর সেরকম একটা খুব একটা বেশি দেয় না, ঠিক আছে। তারপরে দেবে NaCl কেন তড়িৎ পরিবহন করতে পারে, এটা একই টাইপের কোশ্চেন। তারপর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যামোনিয়ার তড়িৎ বিশ্লেষণ ধাতু নিষ্কাশনের সময় ক্যাথোড অ্যানোড রূপে কি ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়। তড়িৎ বিশ্লেষণ রূপে এইটা কেন ব্যবহার করা এবং কি কারণে ব্যবহার করা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি বললাম, অ্যালুমিনিয়ামের তড়িৎ বিশ্লেষণের উপর যতগুলো কোশ্চেন আছে সেই প্রত্যেকটা কোশ্চেন ভালো করে দেখে যাবে এবং তড়িৎ লেপন টপিকটা ভালো করে দেখে যাবে। এবার আসি অজৈব রসায়ন, যেখান থেকে 8টা নাম্বার থাকবে, 1-2 নাম্বার না, 8 নাম্বার। দেখো গত বছর অ্যামোনিয়া দিয়ে দিয়েছিল, তার আগের বছর অ্যামোনিয়া আসছিল, তার আগের বছর অ্যামোনিয়া আসলো, জানি না বোর্ডের কেন এটা ফেভারিট একটা টপিক হয়ে গেছে, তাই অ্যামোনিয়াটা ভালো করে দেখে যাবে। অ্যামোনিয়ার থেকেও বড় কোশ্চেন, এবার বড় টপিক কোনটা, H2S আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ অ্যামোনিয়া লাস্ট 2-1 বছরে দেখলাম যে বারবার দিয়েছে অ্যামোনিয়া, কিন্তু তা সত্ত্বেও অ্যামোনিয়া থেকে প্রচুর কোশ্চেন দেয়, অ্যামোনিয়া থেকে কিন্তু প্রচুর কোশ্চেন দেয়। যেমন গত বছর একটা বড় কোশ্চেন ছিল ইউরিয়ার প্রস্তুতিকরণ দেখাও, তার আগের বছরই এটা শর্ট কোশ্চেনে দিয়েছিল, 2024 সালে দিয়েছিল ইউরিয়া প্রস্তুতকরণ, আর তার আগের বছর কোশ্চেন দিয়েছিল ইউরিয়া প্রস্তুতকরণে কি ব্যবহার করা হয়, মানে একই কোশ্চেন ঘুরিয়ে বেঁচিয়ে। তাই এইখান থেকে কিন্তু কোশ্চেন রিপিট হয়। আমি 5 থেকে 6টা কোশ্চেন বলছি, এই টাইপের কোশ্চেনগুলো এখান থেকে ভালো করে বেরোয়। তরল অ্যামোনিয়ার ব্যবহার, অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপণ পড়ে তার সংকেত লেখো। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্প উৎপাদনের শর্ত এবং সীমিত সমীকরণগুলি লেখো। এখান থেকে আরো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে SO3 উৎপন্ন দেখাও। কি বললাম, SO2 থেকে SO3 উৎপন্ন দেখাও, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে অ্যামোনিয়ার বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে কিভাবে নাইট্রিক অক্সাইড গঠন করে এবং সেই অনুঘটক সহ সীমিত সমীকরণ লেখো। তারপরে দেবে হচ্ছে 100 ডিগ্রি উষ্ণতায় ক্যালসিয়াম কার্বনেটের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে সীমিত সমীকরণ রাসায়নিক বিক্রিয়া লেখো। ইউরিয়ার কোশ্চেনটা, ইউরিয়া টপিকটা খুব ভালো করে পড়ে যাবে, বোর্ডের জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S চালনা করলে কি অধক্ষেপণ পড়বে, এই অধক্ষেপণের কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেসলার বিকারক, নেসলার বিকারক, এটাও ইম্পর্টেন্ট। বজ্রপাতের সময় বজ্রপাতের সাথে আর হচ্ছে PbNO3 জলীয় দ্রবণে H2S মানে PbNO3 মানে এই H2S চালনা করলে কি গঠন হয়, এইটা খুব ভালো করে পড়ে যাবে অবশ্যই। এবং এর সাথে সাথে এখান থেকে আর কি ইম্পর্টেন্ট, H2S প্রস্তুতিতে গাঢ় H2SO4 কেন ব্যবহার করা হয় না। তারপরে দেবে নাইট্রোলিম কি বললাম, নাইট্রোলিম কি, এবার পদ্ধতিটা খুব ভালো করে দেবে। লাইকার অ্যামোনিয়া বোতল খোলার সময় কেন ঠান্ডা করে নিতে হয়, অ্যামোনিয়া কোথাও লিক করলে কেন এগুলো করতে হয়, এই টাইপের বলবে। তারপরে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটে H2S চালনা করলে কি হবে, মানে যতগুলো H2S কোথায় চালনা করলে কি হয়, এইটা ভালো করে পড়ে যাবে। এটা কিন্তু বোর্ডের একটা হট টপিক H2S এর উপর। তারপরে হচ্ছে তোমাদের যদি আরেকটা কোশ্চেন এখান থেকে আমি যদি বলি, সেটা হচ্ছে স্পর্শ পদ্ধতিতে। কি বললাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। স্পর্শ পদ্ধতিটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। স্পর্শ পদ্ধতি তোমাদের ডাইরেক্ট দিয়ে দিতে পারে কিংবা এখান থেকে ভেঙে ভেঙে কোশ্চেন দিতে পারে। দেখো ভেঙে ভেঙে কোশ্চেন দেবে। স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে SO3 শিল্প উৎপাদনের শর্ত সমীকরণ সহ লেখো এবং উৎপন্ন SO3 থেকে কিভাবে H2SO4 উৎপন্ন করা হয়। কি বললাম, উৎপন্ন SO3 থেকে কিভাবে H2SO4 উৎপন্ন করা, মানে H2SO4 কিভাবে উৎপন্ন করা হয়, তোমার যে স্পর্শ পদ্ধতিটা রয়েছে এটা কিন্তু তোমাদের জন্য এবার পরীক্ষার জন্য বিশাল ইম্পর্টেন্ট টপিক। আর H2S এর উপর কোশ্চেন, আর অ্যামোনিয়ার উপর যে কোনো কোশ্চেন দিতে পারে, কারণ অ্যামোনিয়া দেয় না, বোর্ডের একটা খুব ফেভারিট টপিক হয়ে গেছে, ঠিক আছে। এছাড়া আর এখান থেকে কিছু ইম্পর্টেন্ট আছে। ওয়াসল পদ্ধতিটা দেখে যাবে, দুটো পদ্ধতি, কি বললাম, স্পর্শ পদ্ধতি এবং ওয়াসল পদ্ধতিটা, এই দুটো জিনিস দেখে যাবে। এবার আসি ধাতুবিদ্যা।
দেখো ধাতুবিদ্যা থেকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমি এই মুহূর্তে ডিসপ্লের উপর দিয়ে যাচ্ছি। জারণ বিজারণের বিক্রিয়া লেখো। কি বলবে? লোহা ক্ষয়ে একসাথে জারণ বিজারণ কেন হয় দেখাও। তারপরে দেবে একটা বিক্রিয়া দিয়ে বলবে যে এখানে একসাথে জারণ বিজারণ হচ্ছে, এটা দেখাও। দেখো আমি একটা দিচ্ছি, MsO4 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি বিক্রিয়া হবে, এটি জারণ না বিজারণ? মানে জারণ বিজারণের টপিকটার উপর যতগুলো কোশ্চেন আছে, এটা খুব ফেভারিট টপিক বোর্ডের এবছর। জারণ বিজারণ টপিকটা এখানে কিন্তু 100% কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। জারণ বিজারণ টপিকের উপর কিন্তু MsO4 কিংবা H2SO4 এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি উৎপন্ন হবে, অ্যানোডে কি উৎপন্ন হবে, এটা জারণ না বিজারণ? ক্যাথোডে জারণ হয় না ক্যাথোডে বিজারণ হয়? তারপরে হচ্ছে জিঙ্কের এবং এইখান থেকে থার্মিক পদ্ধতি, কি বললাম আরেকটা, থার্মিক পদ্ধতি কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি বললাম? থার্মিক পদ্ধতি। আর কি বললাম? জারণ বিজারণ। এবার আসি, তারপরে দেবে হচ্ছে যে ধাতু নিষ্কাশন পদ্ধতি, নিচের বিক্রিয়াটা দেখো M প্লাস তারপর হচ্ছে প্লাস NE, তাহলে এখানে বিজারণ হচ্ছে না জারণ হচ্ছে, যুক্তি সহকারে লেখো। মানে জারণ বিজারণ টপিকটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এবার আসি জৈব রসায়ন। দেখো জৈব রসায়নের তোমার ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে জৈব রসায়ন থেকে তোমরা কিন্তু এই জিনিসগুলো ভালো করে বলবে, সেটা হচ্ছে ইউপ্যাক নামকরণ। ইউপ্যাক নামকরণের জন্য তোমরা কি করবে? টেস্ট পেপার 8-10টা সেট খুলবে, দেখবে কোন নামগুলো বেশি বেশি করে আসছে, সেইগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। ইউপ্যাক নামকরণ দরকার বললে মুখস্থ করে চলে যাও। এখান থেকে কিন্তু 8 নাম্বার আসবে এই চ্যাপ্টার থেকে। এইখান থেকে কি দিতে পারে দেখো, এই গত বছর কিন্তু লাস্ট 2 বছরে এই কোশ্চেনটা রিপিট করেছে পরপর 2 বছরই। সেটা হচ্ছে যে প্রতিস্থাপন বিক্রিয়া, যেমন গতবার দিয়েছিল প্রতিস্থাপন বিক্রিয়া মানে মিথেন থেকে কি করে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করতে পারবে, কিংবা মিথেন থেকে কি করে তোমরা CH3Cl মানে ক্লোরোফর্ম উৎপন্ন করতে পারবে। এটা শর্ট কোশ্চেনেও ছিল, বড় কোশ্চেনের মধ্যেও ছিল। তাই বললাম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে তোমাদের কি দেবে, জুত বিক্রিয়া অথবা কি বললাম একটু কম ইম্পর্টেন্ট, কারণ লাস্ট 2 বছর চলে আসছে তো, যে প্রতিস্থাপন বিক্রিয়া সব থেকে বেশি ইম্পর্টেন্ট এখান থেকে কি, জুত বিক্রিয়া। তারপর হচ্ছে যে সম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে কি করে অসম্পৃক্ত হাইড্রোকার্বন তৈরি হয়, আর অসম্পৃক্ত থেকে কি করে সম্পৃক্ত হাইড্রোকার্বন তৈরি হয়, এটা ইম্পর্টেন্ট। কি বললাম? সম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অসম্পৃক্ত, আর অসম্পৃক্ত থেকে কি করে সম্পৃক্ত তৈরি হয়। তোমাকে বলেছি 2018 সালে প্রতিস্থাপন বিক্রিয়া আসছে, 2022 সালে 2022 সালে ছিল না, 2023 সালে প্রতিস্থাপন বিক্রিয়া দিয়েছে, 2024 সালে প্রতিস্থাপন বিক্রিয়া দিয়েছে, 2000 আর দেয়নি। কি বললাম? 2018, 2022, 2020, 2023, 2024 এই পরপর এই কটা বছর প্রতিস্থাপন বিক্রিয়া দিয়েছে। তাই তোমরা জুত বিক্রিয়ার উপর মানে জুত বিক্রিয়ার উপর যতগুলো কোশ্চেন আছে সবগুলো ভালো করে পড়ে যাবে। আর একটা কোশ্চেন কি দেবে, যে তোমরা কি সমগণীয় শ্রেণী, এটা বলে যাবে, এটা পড়ে যাবে। কি বললাম? সমগণীয় শ্রেণী, যে কি দেবে, যে C2H6O এটা থেকে কি কি এর কোন কোন যৌগ উৎপন্ন হতে পারে, এবং এটা সেটাকে আমি কি করে শনাক্ত করবো, যে কোনটাকে, কি বললাম, কোনটাকে আমি কি করে শনাক্ত করব। দেবে হচ্ছে, আমি একটা কোশ্চেন উদাহরণ ডিসপ্লের উপর দিয়ে দিচ্ছি, 2020 সালে মাধ্যমিকে এসেছিল, যে দুটি ভিন্ন যৌগ A ও B আণবিক সংকেত C2H6O এর ভিতর N এর সাথে যোগ করলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, কিন্তু B সোডিয়ামের সাথে কোনো বিক্রিয়া করে না। তাহলে AB দ্বারা সংকেত লেখো এবং এর সাথে সোডিয়ামের বিক্রিয়া রাসায়নিক সমীকরণ সহ লেখো। আর এখান থেকে কি দেবে, সিএনজি এর ব্যবহার, কিংবা ওই যে লাস্টে যে পেট্রোলিয়ামের যে ব্যবহারগুলো সেগুলো। আর ইথিলিনে হাইড্রোজেন সংযোজনে কি বিক্রিয়া হয় সীমিত শর্ত সহ লেখো। তারপর হচ্ছে মিথেনের অক্সিজেনে দহন করলে কি হয়, মানে দহনটা খুব পড়ে যাবে, এবং এর সাথে অ্যাসিটিলিনের সাথে সোডিয়াম হাইড্রাইডের বিক্রিয়ায় রাসায়নিক সমীকরণ লেখো। প্যাকেজিংয়ের ব্যবহার, পাট এবং পলিথিনের মধ্যে পরিশোধন কেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে বললাম যে পলিটেট্রাক্লোরাইডের ব্যবহার সম্পৃক্ত। আর একটা কি বললাম, জুত বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া তোমরা একবার চোখ বুলিজো, লাস্ট কয়েক বছরে আসছে। আর এখান থেকে দেবে কিন্তু ধাতুর সাথে যে বিক্রিয়াগুলো, মিথেন, ইথিলিন, আর কি বললাম, আর একটা হচ্ছে C2H2 অ্যাসিটিলিন, এই তিনটে যে ধাতুর সাথে বিক্রিয়া, এইটা খুব ভালো করে পড়ে যাবে। কি বললাম? ধাতুর সাথে বিক্রিয়া, এই তিনটে যে ধাতুর সাথে বিক্রিয়া, এটা খুব ভালো করে অবশ্যই পড়ে যাবে। কি, এই তিনটে ধাতুর সাথে বিক্রিয়া তোমরা ভালো করে অবশ্যই পড়ে যাবে। ইথিলিন থেকে কি করে ইথেন তৈরি হয়, অ্যাসিলিন থেকে কি করে ইথেন তৈরি হয়, এই ইথিলিন তৈরি হয় সেখান থেকে কি করে ইথেন তৈরি হয়, কিংবা ইথেন থেকে কি করে অ্যাসিলিন, এইটা মানে এইটা অবশ্যই এই বছরের জন্য বিশাল ইম্পর্টেন্ট টপিক। আর এর সাথে তোমাদের বলছি যে জুত বিক্রিয়া আর এই বিক্রিয়া দুটো তোমরা অবশ্যই ভালো করে যাবে। কি কি বললাম আমি তোমাদের নাম মনে করে দিই। জুত বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়াটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট, কিন্তু এবছরের জন্য জুত বিক্রিয়াটা বেশি ইম্পর্টেন্ট। আর কি বললাম, সম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি করে হয় তার উদাহরণ তোমাদের দিয়ে দিয়েছি। 3 নাম্বার, ধাতুর সাথে বিক্রিয়া আর সমগণীয় শ্রেণী। ঠিক আছে, ধাতুর সাথে বিক্রিয়া সমগণীয় শ্রেণী, এটা তোমরা ভালো করে অবশ্যই পড়ে যাবে।
আশা করি তোমাদের পরীক্ষা খুব মানে পরীক্ষা ভালো করে দাও, আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।